আর 2 মিনিট ওয়েট করি রে, দেখি কারা আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে শুরু করে দিচ্ছি, বুঝলি? আসুক, আস্তে আস্তে আসুক। আচ্ছা, অলরেডি আগে তোরা করে এসছিস, সেটা হচ্ছে সিপিএম কি করে ফাইন্ড আউট করে। এখানেও আমরা সিপিএম করার পর, সিপিএমটা ফাইন্ড আউট করার পর কি করে অ্যাকর্ডিং টু নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল আমাদের এই প্রবাবিলিস্টিক ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে হচ্ছে সেটা দেখাবো। খুব বেশি বড় হবে না হয়তো আজকে ক্লাস, দেখা যাক। দুটো প্রবলেম করব। এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, দেবতনু হোক, দীপ্রনীল হোক, এখানে যারা অন আছিস, বা এলিনা বা সুকান্ত, বল এই প্রবলেমটা দেখে নেটওয়ার্ক ডায়াগ্রামটা ড্র করতে পারবি? হ্যাঁ। ঠিক আছে, আমাদের কাছে তিনটে আছে। নাম্বার 1 T0, দ্যাট মিনস অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। আর অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি দেওয়া আছে আমাদের কাছে প্রিডিসেসরগুলো। ঠিক আছে, এখানে এই দুটোর কোনো প্রিডিসেসর নেই, তার মানে এই দুটোকে নান বলা যায়। অর্থাৎ আমাদের স্টার্টিংয়ে কিন্তু এ আর বি অ্যাক্টিভিটি এই দুটো থাকবে। ভালো করে লক্ষ্য করে দেখ, এগুলো কিন্তু অ্যাক্টিভিটি, নট নোড। এগুলো কিন্তু নোডস নয়, এগুলো অ্যাক্টিভিটি। তার মানে অ্যাক্টিভিটির রেসপেক্টে আমাদের নোটসগুলোকে ক্রিয়েট করতে হবে। তো এখানে আপাতত যা আছে আমি একবার জাস্ট ডিফাইনটা করছি। এ বি সি ডি ই এফ জি আছে, তার রেসপেক্টে রেসপেক্টিভ অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক ভ্যালুগুলো আছে, আর তার প্রেডিসেসর অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। কোশ্চেন যেটা আছে, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ। ক্রিটিক্যাল পাথ মিনস উই হ্যাভ টু ফাইন্ড দ্য critical path using the critical path method and standard deviation. Also find the probability of completing the project by 18 weeks. আমি কোশ্চেনটা তুলেছি তোদের কলাবতী থেকে, ঠিক আছে, কিন্তু আনফরচুনেটলি কলাবতীতে, মানে আমার কাছে আপাতত যে কলাবতীটা আছে বইতে রং আছে ক্যালকুলেশন, অতএব একটু চেক করিস যখন করবি। কি করতে হবে? ফার্স্টে আমাদের এই T0, TM, TP এই প্রত্যেকটার রেসপেক্টে আমাদের এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্সগুলোকে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ফাইন্ড আউট করতে হবে। দ্য এক্সপেক্টেড টাইম অ্যান্ড ভেরিয়েন্স অফ ইচ অ্যাক্টিভিটি উই হ্যাভ টু ফাইন্ড আউট, অ্যান্ড হোয়াট আর দ্য ফর্মুলা টু ফাইন্ড আউট দ্য expected time, that is TE, that is our expected time, and we can use the formula T0 plus 4 into TM plus TP by 6
for each and every activity. Same as for the variance, we have sigma square is equal to, that is also called as sigma, that is originally small sigma, that is capital sigma. Sigma square is equal to Tp minus T0 by 6 whole square. Look at that one, that is variance, not standard deviation. We have to find out. So according to that, whatever we are getting, ঠিক ওইখানে যেমন আমাদের কাছে 369 হিসেবে ছিল ফার্স্ট ওয়ান অ্যাক্টিভিটির জন্য, এর জন্য, সেরকম ভাবে এখানে আমরা অ্যাক্টিভিটির রেসপেক্টে ওই ভ্যালুগুলোকে লিখলাম 369। সেটার রেসপেক্টে যদি ফার্স্ট এরটা চেক করি একবার, আমরা জাস্ট একটুখানি চেক করে নিচ্ছি। 3 প্লাস, মানে ফার্স্ট এরটা হচ্ছে কত, 3 প্লাস 6 ইন্টু 4 প্লাস 9 ডিভাইডেড বাই 6, 24 প্লাস 3 that is 27 plus 9 that is 36 by 6 is equal to 6. In that way এটার বেরোলো। সেম অ্যাজ যদি আমরা আজকে ভেরিয়েন্স ফাইন্ড আউট করতে যাই, দ্যাট ইজ টিপি মাইনাস T0 বাই 6, তাহলে এটার হিসেব করলে আমাদের কাছে কি আসছে, 9 minus 3 by 6 whole square, or that is 1 square or 1. In that way B, C, D, E, F, G প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমরা এক্সপেক্টেড টাইমগুলোকেও ফাইন্ড আউট করে নিয়েছি এবং ভেরিয়েন্সগুলোকেও ফাইন্ড আউট করে নিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ভেরিয়েন্স হোক বা বল ভেরিয়েন্স হোক বা এক্সপেক্টেড টাইম হোক, যদি আমাদের কাছে পয়েন্টে আসে, দেন উই হ্যাভ টু ইউজ দ্য ডেসিমাল পয়েন্ট। এবার সেটাকে রাউন্ডিং করে 2 ডেসিমাল পয়েন্টে নিয়ে যাচ্ছিস, ওকে, নো প্রবলেম, কিন্তু যদি পয়েন্টে আসে, পয়েন্টে নিয়ে যেতে হবে, পয়েন্টই ইউজ করতে হবে। তো এইরকম করে আমাদের কাছে আপাতত এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্সটাকে ফাইন্ড আউট করে নিলাম। এইবার কি ফাইন্ড আউট করব, দ্য আর্লিয়েস্ট অ্যান্ড দ্য latest expected time for each activity is calculated by considering the expected time TE। আমাদের কাছে এইখানে যা এসছে, এবার ঠিক যা প্রবলেমে ছিল তার রেসপেক্টে যাচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভিটি ছিল হচ্ছে A, B, C, D, E, F, G পরপর, তাদের ইমিডিয়েট প্রিডিসেসরসগুলো দেওয়া, তাদের ডিউরেশন, অর্থাৎ আমাদের কাছে যেটা TE এসছে। তাহলে এবার আমরা নেটওয়ার্কটা কনস্ট্রাক্ট করতে পারা যেতে পারে। এর মধ্যে আমাদের এইখান থেকে চেক করছি, প্রিডিসেসর থেকে চেক করছি যে কোন এজ কোথায় যাচ্ছে। একটু তাকিয়ে দেখি, যে ধরে নিচ্ছে আমরা এরকম ভাবে ডিফাইন করে দিলাম যে যদি 1 থেকে 2 যায়, তাহলে তার এজটাকে আমরা ধরছি A, অর্থাৎ অ্যাক্টিভিটি A। 1 থেকে 3 B, 2 থেকে 4 C, 3 থেকে 4 D, 3 থেকে 5 E, 4 থেকে 6 F, 5 থেকে 6 G। এটা দরকার পড়লে নেটওয়ার্ক ডায়াগ্রাম করার পরও করতে পারিস। ওকে, দেখা যাক নেটওয়ার্ক ডায়াগ্রামটা আমাদের কাছে কি আসছে। 1 থেকে 2, হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি যে আরেক মানে এইটাকে একটুখানি উপরের দিকে তুলবেন একবার, শুধু একটুখানি। এটা হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। আচ্ছা, শুধুমাত্র ওই টাইমগুলো যেগুলো ক্যালকুলেট করেছেন ওটা আমাদের এখানে যেটা দেওয়া ছিল একদম ফার্স্ট প্রবলেমে, সেখানে দেখ প্রিডিসেসরস গুলো দেওয়া ছিল, ঠিক আছে, অ্যাকর্ডিং টু অ্যাক্টিভিটি প্রিডিসেসরস গুলো দেওয়া আছে। আমাদের দেওয়া আছে T0, TM, TP। এবার প্রিডিসেসরস গুলোকে প্রথমে কাজে লাগায়নি, প্রথমে কাজে লাগানো হয়েছে অপটিমিস্টিজম, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক, এই তিনটে ভ্যালুকে ইউজ করে আমরা TE ফাইন্ড আউট করলাম, মানে এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্স। এইবার অ্যাক্টিভিটির ওই যেগুলো আমাদের বেরিয়েছে TE, ওইগুলো কি আমরা এবার এখানে ইউজ করব,
অর্থাৎ আমাদের আগের অ্যাকর্ডিং টু প্রবলেম অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা, ইমিডিয়েট প্রিডিসেসর যেটা ছিল যেটা, ডিউরেশনে টিই যেটা এসছে সেইটা। হুম হুম হুম। ওকে, দেন এইবার হ্যাঁ, এইবার এই জিনিসটা যেটা, এই যে টেবিলটা আমরা করেছি, এই টেবিলটা চাইলে পরেও আমরা করতে পারি। অর্থাৎ এটা আমাদের অ্যাকর্ডিং টু তৈরি করার পরও হতে পারে। আমরা এখানে একবার টেবিলটা, এই ডায়াগ্রামটা পেয়েছি, চেক করি। আমাদের ডায়াগ্রাম ফার্স্ট স্টার্টিং হচ্ছে কত, আমরা যদি এখানে তাকিয়ে দেখি, আমাদের প্রথম এ এবং বি, বোথ দ্য অ্যাক্টিভিটি হ্যাজ নো প্রিডিসেসর, সো দ্যাট মিন্স এ অ্যান্ড বি মাস্ট স্টার্ট ফার্স্ট। আমাদের প্রথম স্টার্ট হবে, তাদের ডিউরেশন হচ্ছে 6 আর 5, সো আওয়ার ফার্স্ট নোড is 1. Then A is the first activity which has no predecessor. Second activity is the B which has no predecessor, and their expected duration time is given as 6 and 5. তাহলে এরা কোথায় গিয়ে পৌঁছবে? Now these activities are reaching to different active nodes. Those are 2 and 3. Then check the predecessor thing. Now the next activity C, its immediate predecessor is A. তাহলে A has ended where? Now A has ended at the node 2. So we are reaching, we are now drawing another activity, that is C, that is its immediate predecessor is the A, and its expected duration time is 4. So it has been written yet now. Then it has D activity, its immediate predecessor is B. Let's check. So where the B end, the node is 3, so the next activity is D. Okay, its duration time is 4. So both are reaching at that moment we don't know. আমরা যদি এখানে তৈরি করতে যাই, আমরা কিন্তু এখনো জানি না যে এরা একটা নোডে গিয়েই পড়ছে কিনা। হেন্স আমাদের যদি ড্রয়িংটা করতে হতো, হয়তো ড্রয়িংটা তৈরি হতো এইরকম। যেহেতু আমাদের তৈরির পর ওটা এসছে, তাই লাইক দ্যাট। দেন দ্যাট ইজ আওয়ার সি, একটা নোডে গিয়ে পড়েছে। দেন উই হ্যাভ ডি, অ্যানাদার নোডে গিয়ে পড়েছে, আমরা এখনো জানি না তাই। Then we are checking the next, that is our E, and its immediate predecessor is also B. So we are drawing another another activity, that is E. Okay, now it is ending at a node. Then the next activity is F, and it is starting from its immediate predecessor are C and D both. Now look at the C and D. Now those are C and D, as both have only one activity after that, so we are reaching only in one node. So we are writing it as 4 up and that one as 5. Then that is our F. ওকে, যেহেতু আমার কাছে ওটা তখন আলাদা হয়ে গেল না, দেখা গেল যে এফ এর আগে দুটো অ্যাক্টিভিটি আছে, দেন সিআরডি এইভাবে হলো। দেন মেবি দ্য লাস্ট অ্যাক্টিভিটি, অ্যান্ড দ্য ফাইনাল অ্যাক্টিভিটি ইজ জি, অ্যান্ড ইটস ইমিডিয়েট প্রিডিসেসর ইজ ই। সো উই আর রিচিং or drawing another activity, that is G. Now after that there is no activity, so finally all the activities have a final destination or node, and that is our sixth destination. So according to that our diagram is now like that. Okay, এটা আগেও আমরা করে এসেছি এই জিনিস বহুবার, অসুবিধাও কিছু নেই। নেক্সট আমরা কি করব? ফরওয়ার্ড পাস মেথড। নাও ফরওয়ার্ড পাস মেথড মিন্স কি? আমরা এবার তো সিপিএম বা ক্রিটিক্যাল পাথটাকে ফাইন্ড আউট করব, এবং আগের দিন যখন আমরা গেছি তখন দেখেছি
that is also have the both property shortest and longest. Shortest means in base of duration that is the shortest, longest means it is the most longest path. Okay, so we are starting from E1 that is 0, that is known as for the forward pass. Then E2 that means we are reaching to the second node. সেকেন্ড নোডে যেতে গেলে আমার কোথা থেকে যেতে হবে, ফ্রম 1 to 2। তাহলে আমরা কি করব, E1 plus T12 means time from node 1 to node 2 and that has been given as 6, so we are writing it as 6. E1 is equal to 0, so that is our 0, then T12 is equal to 6, so that is our 6. তাহলে একবার আমরা একটু এখানে লিখি E1 0, E2 6, then we are reaching to 3. আর কোনো ওয়ে আছে না, একমাত্র 1 থেকে 3 যাওয়া যায়, that is based on the activity 5. so E3 is equal to E1 plus T of 13, that means from 1 to 3. T13 is equal to B is equal to 5, so E1 is equal to 0 plus T13 is equal to 5, so that is our 5. so E3 is equal to 5. এখানটা লিখতে যাব E1 is equal to 0, E2 is equal to 6, E3 is equal to 5. okay, next E4 that means we are reaching to the node that is our 4. এবার দেখছি আমরা 4 এ যখন আসছি তখন কিন্তু C থেকেও আসতে পারি, we can have the activity C, we can also have the activity D. now for the forward pass we have to choose the maximum of EI plus TI4. I is equal to 2 3, that means from node 2 or from node 3. অত ভাবার দরকার নেই, আমরা এখানে নোটেশনটা লিখেছি তাই ম্যাক্সিমাম অফ E2 যদি ধরা যায় আমরা নোড 2 থেকে আসছি, দেন ফ্রম নোড 2 from node 2 plus node 2 to 4 time, and another one is E3 plus T of 3, 4, that means from 3 to 4. now E2 কত বেরিয়েছিল, that is our 6, so that is 6. T24 that is কত ছিল, that is our 4, so 6 plus 4 that is the first one. E3 plus T3, 4, E3 কত বেরিয়েছিল, that is our 5. then T34 কত, that is 4, so 5 plus 4 is equal to 9, so there are two values 10 and 9, so we have maximum as 10, so our E4 is equal to 10. then check the E5. E5 means আমরা কোথা থেকে আসতে পারি, আর কোনো ওয়ে নেই, only one activity that is E and that is coming from 3, so that means that must be E3 plus time of 3 to 5. E3 কত বেরিয়েছিল, that is our 5, so we are writing it as 5 plus T35 that is our 4, so total is 9. check and E5 is equal to 9. then we have to find out the E6. E6 means এবার কিন্তু আমরা দুটো অ্যাক্টিভিটি থেকে আসতে পারি, that is from activity 4 node 4 or node 5. তাহলে এটা কিভাবে ফাইন্ড আউট করব, that is also our E6, that means once again as forward pass we have to use the maximum of E4 plus T of 4, 6 plus another one coming from E5,
plus t of 5,6, or that one is equal to maximum of E4 মানে আমার কত বেরিয়েছিল আগে সেটা চেক করতে হবে। E4 মানে বেরিয়েছিল হচ্ছে 10, so we are writing here that one is 10 plus 4 6 means that is our 6, then 5, E5 কত বেরিয়েছিল that is our 9, so that must be 9 plus 6, or maximum of কত আসছে 16:15 ও 16, then finally কত হলো আমাদের কাছে E6 that is our 16। আমরা আরেকবার একটু লিখে নিই। E4 হচ্ছে 0, E4 হচ্ছে কত বেরিয়েছে 10, 9, 16, আমরা এখানে লিখবো অন্য কারণে। E4 is equal to 10, E5 is equal to 9, আর E6 is equal to 16। ওকে, নেক্সট ব্যাকওয়ার্ড পাস মানে কি, আমরা যে সোজাভাবে গেলাম, সোজাভাবে এলাম, আবার ব্যাকওয়ার্ড ওয়েতে গিয়ে দেখি যে এই যে পাথটা ধরে এলাম এই পাথটা আমাদের কাছে ঠিক আছে কি নেই, অর্থাৎ আমরা ফাইনালি 1-এ ঠিকঠাক পৌঁছতে পারি কিনা। সো উই আর স্টার্টিং অ্যাট দ্য মুমেন্ট ফ্রম দ্য ফরওয়ার্ড, স্টার্টিং ফ্রম নোড 1, ইন দ্য ব্যাকওয়ার্ড উই আর স্টার্টিং ফ্রম দ্য নোড 6। তাহলে নোড 6-এ যদি শুরু করি আমার ম্যাক্সিমাম কত বেরিয়েছিল, দ্যাট ইজ আওয়ার 16, তাহলে L6 is equal to E6 is equal to 6E, okay, then L5 is equal to L6 minus T 5,6, because আমাদের কাছে 5-এ পৌঁছানোর জন্য একটাই ওয়ে আছে E5, তাহলে আমরা কি করছি, দ্যাট ইজ আওয়ার L6 minus T 5,6, যেটা 6, তাহলে 16 থেকে 6 10, সো L6 আমাদের বেরোলো হচ্ছে 16, আর L5 বেরোচ্ছে আমাদের কাছে 10, ওকে, দেন L4ও আমরা কোথায় পৌঁছচ্ছি, একইভাবে জাস্ট একটাই নোড আমাদের পরেরটা থেকে আসছে, সো -6 হবে, সো L4 is equal to 10, so L4 is equal to 10, then L3, that one is equal to আমাদের কোথা কোথা থেকে যেতে পারবো 4 আর 5, দেন দ্যাট ইজ আওয়ার দুটোর মধ্যে থেকে এইবার কিন্তু আমরা মিনিমাম নেব, ওকে, এবং এখানে যদি মিনিমাম নিই, সো দ্যাট ইজ আওয়ার 6 আর 6 দুটোই 6 আসছে, সো দ্যাট ইজ আওয়ার 6। ইন দ্যাট ওয়ে আমরা যেগুলো পেলাম পরপর এরম ভাবে L6 থেকে L1 16 10 10 6 6 0 আমরা একটু এখানে লিখব, L6 16 L5 10 L4 10 L3 কত বেরিয়েছিল 6 6 0, L2 6 L1 0। তাহলে এইখানে যখন আমরা এই ফরওয়ার্ড পাস আর ব্যাকওয়ার্ড পাসটা ইউজ করব, দেন উই শুড ইউজ দ্য রেক্ট্যাঙ্গুলার সাইন দ্যাট ইজ ফর দ্য ফরওয়ার্ড অ্যান্ড দ্য ট্রায়াঙ্গুলার সাইন দ্যাট ইজ ফর দ্য ব্যাকওয়ার্ড পাস। তাহলে আমার স্টার্টিং কত ছিল E1, so we are starting from 0, now E2 that is our 6, then E3 that is our 5, E4 that is our 10, E5 that is our 9, E6 that is our 16, then use the backward starting from 16, so that is our 16, L5 10 that is 10, L4 10, L3 6, L2 6, L1 0,
Now the critical path is shown using the double sided line or any other line where the L value and E value both have the same. যদি এটার দিকে চেক করি, এটার আমাদের L ভ্যালু আর E ভ্যালু বোথ আর সেম। এখানে কিন্তু E ভ্যালুর সঙ্গে ব্যাকওয়ার্ড ভ্যালু মেল করেনি, এখানেও নয়, এটাও ক্রস, এটাও ক্রস, এটাতে গেছে, এটাতে সেম হয়েছে 6 6 10 10 16 16। সো আওয়ার critical path is particularly that one 1 2 4 6 এবং আমরা যদি যাই তাহলে আমরা পাচ্ছিও এটাই 1 2 4 and 6 where the E values and the L values are equal। তার মানে টোটাল প্রজেক্ট টাইম কত? অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে বেরিয়েছে হচ্ছে 16। সো উই মাস্ট ইউজ 16 for our total project time। Then what is the project length variance? প্রজেক্ট লেন্থ ভেরিয়েন্স চেক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই ক্রিটিক্যাল পাথটাকে চেক করব 1 to 2 2 to 4 4 to 6। তার মানে আমাদের কাছে তিনটে আছে 1 to 2 2 to 4 4 to 6। টেবিলটা একদম চলে যাব, 1 to 2 আমরা এর মধ্যে 1 to 2 দিয়ে কোনটাকে করিয়েছি নোট দেখা যাক। 1 to 2 দ্যাট ইজ আওয়ার A, 2 to 4 দ্যাট ইজ আওয়ার C, আর 4 to 6 তার মানে A C F এই তিনটে হচ্ছে আমার এজ। A সো দ্যাট ইজ আওয়ার 1 প্রজেক্ট ভেরিয়েন্সের জন্য ফার্স্ট 1। then C that is our 0.44 আর আরেকটা হচ্ছে F that is also 0.44। ঠিক সেটাই আমাদের এখানে প্রজেক্ট ভেরিয়েন্সে আসবে যেটাকে আমরা এখানে লিখেছি that is our 1 to 2 2 to 4 4 to 6। আমি এখানে 0.444 লিখেছি কারণ ক্যালকুলেশনে 0.444 এসছিল। সো দ্যাট ইজ আওয়ার 1 প্লাস 0.444 প্লাস 0.444 or the total project length variance is according to our critical path is 1.888। now what is the standard deviation? Standard deviation is the plus of square root of variance। so that is our square root of 1.888 and nearly equal to 1.374। next question goes to what is the probability of completing the project in 18 weeks? আমাদের কতগুলো উইক বেরিয়েছে দ্যাট ইজ আওয়ার 16, কিন্তু আমাদের করতে হবে প্রজেক্টটা কত দিনে দ্যাট ইজ বেসড অন দ্য 18। নাও হোয়াট ইজ দ্য ফর্মুলা? probability of getting Z less than equal to D where D is equal to D টা তো আমরা ক্যালকুলেট করব in that fashion TS minus TE by sigma। TS হচ্ছে যেটা আমাদের দিয়েছে অর্থাৎ যে রেসপেক্টে আমরা প্রবাবিলিটিটাকে ফাইন্ড আউট করব দ্যাট ইজ আওয়ার 18 মাইনাস TE দ্যাট ইজ আওয়ার এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরেশন by default that is 16 and what is the sigma? already we have found that is 1.374। so that is nearly equal to 1.456 1.456। now look at that thing, we have to find out that is based on the normal distribution table or normal distribution P Z score less than equal to D is now 1.456 and that can be written as phi of 1.456
আমি নর্মাল ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছি না, কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনে অরিজিনালি কিভাবে ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করা হয় তার জন্য যেটা লাগে সেইটা একটু দেখিয়ে দিচ্ছি। পার্টিকুলারলি দ্যাট ইজ বেসড অন দ্য cumulative distribution function or z. The formula is particularly from minus infinity to the value of z. ওকে, আমরা সেটাকে নিয়ে ক্যালকুলেট করার কোনো চিন্তা নেই, আপাতত কার্ভে যাব, এত কিছু যাব না, জাস্ট এইটাকে মাথায় রাখি, z লেস দ্যান ইকুয়াল টু z, জি ওটা একটা ভ্যালু, অনেকটা আমরা একটু আগে যেটা পেলাম প্রবাবিলিটি অফ z লেস দ্যান ইকুয়াল টু d, সেই ডিটাই এখানে আমরা স্মল z দিয়ে লিখছি। ওকে, পার্টিকুলারলি এটা একটা এরিয়া, অ্যাজ ইউজুয়াল সেটার জন্যই আমাদের কাছে এই ইন্টিগ্রেশন ইউজ হচ্ছে। অ্যান্ড যেহেতু এটা একটা নর্মাল কার্ভ, দ্যাট ইজ কল্ড অ্যাজ অলসো নর্মাল ডেন্সিটি কার্ভ, বেশি ঘাঁটবো না এটাকে নিয়ে, নর্মাল ডেন্সিটি কার্ভ, এবং এটা কিন্তু আপ টু ইনফাইনিটি ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড আপ টু রাইট হ্যান্ড সাইডে প্লাস ইনফিনিটি, তাই পুরো এরিয়াটাই আমার কাছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির মধ্যে টেন্ড করে। এটা অ্যাকর্ডিং টু দ্যাট কার্ভ। কতগুলো জিনিস মাথায় লিখে রাখতে হবে, এটা লিখে ফেল, যারা আছিস লিখে ফেলবি। ফাই অফ 0 ইজ ইকুয়াল টু হাফ অর 0.5। আমি একটু লেখাটা দেখাচ্ছি, অনেকটা এই রকম, z লেস দ্যান ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো ফাই 0 হিসেবে, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার হাফ। অর্থাৎ ঠিক এই পয়েন্টটায়, এই লাইনটায়, যেটা আমার ভ্যালু নর্মাল ডেন্সিটি কার্ভের, দ্যাট ইজ ইজিক্যাল টু হাফ। যদি আমরা আগের দিনও কথাটা একটু বলেছিলাম, দ্যাট ইজ আওয়ার সিমেট্রি। সো বাই ডিফল্ট এই দিকে যে পোর্শনটা আসছে দ্যাট ইজ কমপ্লিটলি 50%, দ্যাট ইজ কমপ্লিটলি 50%, so that is by default giving us half. So phi of 0 যেটার অরিজিনাল ফর্ম হচ্ছে এইটা, p of z less than equal to 0 is equal to half, মাথায় রাখতে হবে। সেকেন্ড ওয়ান, phi of minus infinity, phi of minus infinity, that means p of z less than equal to minus infinity, that one is 0. Phi of infinity is equal to 1. আচ্ছা দেবতনু বা কেউ একজন বলতে পারবি এইটার কার্ভটা কি হবে? আমরা যেমন একটু আগে একটা দেখালাম phi 0 is equal to half, তো phi of minus infinity, দেবতনু অরিজিনালি মাইনাস ইনফিনিটি একটা পয়েন্ট, মাইনাস ইনফিনিটি একটা জাস্ট পয়েন্ট। আচ্ছা আর একটু চেক করা যাক, ধরে ফেলবি, দেখা যাক। নেক্সট ওয়ান, phi of infinity is equal to 1, এগুলো কিন্তু আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে সব সময়, অতএব এটা করার জন্য রেখে দে। phi of minus t আমরা নর্মালি যেটা ইউজ করি phi of t, now phi of minus t can also be written as 1 minus phi of t যদি আমরা পুরোটাকেই পজিটিভে নিয়ে যেতে চাই। ওকে, একটু তাকিয়ে দেখ, একটু আগেও আমরা যেটা বলছিলাম ভ্যালুটা যদি মাইনাস টি হয় দ্যাট মিনস z is less than equal to minus t, or particularly p is z greater than equal to t. ওকে, আমরা কতগুলো কার্ভ ছোট্ট ছোট্ট দেখে নিই, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য ফার্স্ট ওয়ান, সাপোজ উই হ্যাভ পি জেড লেস দ্যান ইকুয়াল টু সি অর ফাই সি, তার মানে এটা কি, এটা একটা পয়েন্ট, যে পয়েন্টে আমার কাছে সিটা রয়েছে। জেড লেস দ্যান ইকুয়াল টু সি মানে ঠিক তার লেফট হ্যান্ডের এরিয়াটা,
এই এরিয়াটাকে নিয়ে আমরা কাজ করছি। জেড গ্রেটার দেন ইকুয়াল টু সি, তার মানে কি সেম পয়েন্ট সি, তার রাইট হ্যান্ড সাইডের এরিয়াটাকে নিয়ে কাজ করছি, এবং এই এরিয়াগুলো কিন্তু আপ টু ইনফাইনাইট, কারণ কোনোদিনই এরা এসে এইখানে জয়েন করবে না এই কার্ভ। নাও জেড গ্রেটার দেন ইকুয়াল টু সি ক্যান অলসো বি রিটেন অ্যাজ 1 মাইনাস, আবার দেখ এখানে তাকিয়ে, পি জেড গ্রেটার দেন ইকুয়াল টু স্মল সি ক্যান অলসো বি রিটেন অ্যাজ 1 মাইনাস পি জেড লেস দেন ইকুয়াল টু সি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এটা, যেটা আমাদের কাছে এটার উপরে কোনো টেবিল আমরা পাবো না, আমরা যা পাবো সেটা হচ্ছে এর উপরে, দ্যাট ইজ ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য স্কোর, অ্যান্ড দ্যাট ইজ known as জেড স্কোর। ওকে, নেক্সট এই যে একটু আগে বলা হলো দ্যাট ইজ সি টু ডি, যদি জেড এর মধ্যে বিলং করে, তার মানে সি একটা পয়েন্ট, এখানে ডি একটা পয়েন্ট, তার ইনবিল্ট এরিয়াটা সেম অ্যাজ যদি মাইনাস সি হয় একটা পয়েন্ট, তাহলে সেটা কোন এরিয়া, মাইনাস সি যে পয়েন্টটা জিরোর লেফট হ্যান্ড সাইডে তার এরিয়াটা। ওকে, এরকম ভাবে আমরা পুরো এরিয়াটাকে ফাইন্ড আউট করতে পারি, এবং সেটা ইউজিং দ্য টেবিল, সেটা আমরা পরে দেখছি এক্ষুনি। তাহলে যদি এই পয়েন্টটায় আমরা যাই, জেড লেস দ্যান ইকুয়াল টু 1.456, তাহলে কোন এরিয়াটা আমাদের কাছে আসবে, দেখ এটা একটা পজিটিভ ভ্যালু, তাহলে আমার কাছে এই পয়েন্টটা হচ্ছে জেড 1.456, তাহলে তার লেফট হ্যান্ড সাইডের যে এরিয়া সেইটা আমার কাছে আসবে। নাও উই ক্যান রাইট ইট অ্যাজ ফাই অফ 1.456। নাও এটাকে কি করে ভ্যালু বার করব, অলরেডি তোদের কাছে আমি কিন্তু মেলে টেবিল পাঠিয়েছি, একটু ভালো করে মাথায় এটা রেখে দিই, দ্যাট ইজ 1.456। মেলে যে টেবিলটা গেছে সেখানে চেক করে দেখবি, ফার্স্ট ওয়ান ইজ ফর দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল রিপ্রেজেন্টিং দ্য এরিয়া টু দ্য লেফট অফ দ্য জেড স্কোর, অ্যান্ড দ্যাট ইজ অল আর মাইনাস, একটু তাকিয়ে দেখ, -2, -1.9 আপ টু -0.0। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে চোখে টেবিলটা? মেবি দেখা যাচ্ছে না, যাই হোক 0.0, অ্যান্ড নেক্সট আর একটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অসুবিধা হওয়ার কথা নয়, এটা তো এমনি তোদের কাছে টেবিল পাঠিয়েছি, সেটা টেবিলটা জাস্ট কি করে ফাইন্ড আউট করে সেটা দেখার জন্য। নাও টেবিল ভ্যালুজ রিপ্রেজেন্টিং এরিয়া টু দ্য লেফট অফ দ্য জেড স্কোর, দ্যাট ইজ ফর দ্য পজিটিভ ভ্যালুজ। নাও আবার পয়েন্টটা ছিল হচ্ছে 1.456, তার মানে আমরা এই লাইনটাকে চেক করব, 1.456 অ্যাকর্ডিং টু টেবিলে দেখতে পাচ্ছি আমার 2 ডেসিমাল পয়েন্ট আছে, তাহলে এটাকে আপাতত আমরা 1.46 করে নিচ্ছি, যেহেতু এটা 6 এ আছে 1.46, so that must be our 1.4 plus 0.06। তাহলে এই লাইনে এলে আমাদের কত আসছে, দ্যাট ইজ 0.92785, এবং সেই ভ্যালুটাকেই আমরা 1.456, তাহলে 456 করেছি আমি, 1.45 বোধহয় ইউজ করেছি। হ্যাঁ আমি আচ্ছা, এখানে তাকিয়ে দেখ, এখানে আমাদের কাছে যে ভ্যালুটা এসেছিল এই অবধি দেখেছিস তো এলিনা? এই ভ্যালুটা এই ভ্যালুটা আমাদের ঠিক আছে, এইখানে যেটা এসছে 1.456, ঠিক আছে, এখানে যেহেতু বেরিয়েছে আমরা এটাকে জেড লেস দেন ইকুয়াল টু করছি, এটাকে ফাই করছি। এবার সোজা টেবিলটায় চলে যাব, তোদের ইমেলের টেবিল চলে গেছে এরিনা, দেখিস আমি বোধহয় 45টাকে ইউজ করেছি, যাই হোক। সো 1.4 কি করব, 0.5 এ চলে গেছি আমি, 6 এ না গিয়ে,
সো 1.54 মানে হচ্ছে 0.92647, এইটা নিলে বেটার হতো, 0.92785। ওকে, যে কোনো একটা, যে কোনো একটা, আমি এখানে হয়তো ভুলটা করেছি, 0.92785 এর জায়গায় 0.92647 নিয়েছি। সো দ্যাট ইজ, এটাকে হয়তো আমরা নিয়েছি এভাবে, phi of 1.45, নাও দ্যাট ইজ 0.92647 or 92.65%. Now what is the meaning of that percentage? What does the 92.65% means? If the project is performed 100 times under the same condition, আমাদের যদি একই রকম কন্ডিশনে এই প্রজেক্টটাই 100 টাইমস চেক করা হয় বা করা হয়, দেন দেয়ার উড বি 92.65 occasions, অর্থাৎ এতবার এই প্রজেক্টটা কমপ্লিট হবে 18 উইকসে, 18 উইকসের মধ্যে এতবার কমপ্লিট হবে। একটু আইডিয়া এলো কি যে এই জায়গাটা দেবতনু? আরো একটা প্রবলেমে যাব, সেখানে আর আমরা গ্রাফ তৈরি করব না বা ডায়াগ্রাম তৈরি করব না, তবে খুব সম্ভবত মনে হচ্ছে আমার এখানে কেটে যাবে। এবারে একই লিংক দিয়ে জয়েন করতে পারবি? হুম, এবার দেখা যায়। না না, কেটে যাওয়ার চান্স আছে, একটু পরেই কাটবে, ঠিক আছে? কেটে গেলে আবার ওই লিঙ্কটা দিয়েই জয়েন করে নিবি। আমি এখানে দেখতে চেষ্টা করছি এটা তাড়াতাড়ি যদি হয়ে যায়। আর একটা প্রবলেম, সেখানেও কিছু নেই, এই একই রকম দেওয়া আছে, অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক। সেখান থেকেও আমরা চেক করে টিই ফাইন্ড আউট করেছি, সিগমা স্কোয়ার ফাইন্ড আউট করেছি, দ্যাট মিনস এক্সপেক্টেড টাইম আর ভেরিয়েন্স ফাইন্ড আউট করা হয়েছে। কোশ্চেনটা ছিল এখানে দুটো, স্কেডিউল প্রজেক্ট কমপ্লিশন ডেট ইজ 30 ডেজ, এটার একটা আমাদের কাছে প্রবাবিলিটি ফাইন্ড আউট করতে হবে যে 30 দিনের মধ্যে প্রজেক্টটা কমপ্লিট হবে। অলসো ফাইন্ড দ্য ডেট অন হুইচ দ্য প্রজেক্ট ম্যানেজার ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট উইথ আ প্রবাবিলিটি অফ 0.90, অর্থাৎ এবার প্রবাবিলিটি দিয়ে দিয়েছে, যদি প্রবাবিলিটি দিয়ে দেয় তাহলে কত দিনের মধ্যে ওই প্রজেক্টটা কমপ্লিট হবে। আমরা এখানে এইসবগুলো কিচ্ছু দেখাচ্ছি না, সেই সেম গল্প, ডায়াগ্রাম তৈরি, ফরওয়ার্ড পাস, ব্যাকওয়ার্ড পাস, ক্রিটিক্যাল পাথ তৈরি করা হলো, তার রেসপেক্টে আমাদের কাছে। আচ্ছা, এটাও কিন্তু আমার কলাবতী থেকে নেওয়া, কলাবতীতে ভুল আছে ক্যালকুলেশন, 28 দিন এবং প্রজেক্ট লেন্থ ভেরিয়েন্স 5 আসছে, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে 2.236। আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নাও দ্য প্রবাবিলিটি অফ কমপ্লিটিং দ্য প্রজেক্ট উইদিন 30 ডেজ, ঠিক আছে? 30 ডেজ মানে কি, আমার কাছে সেই পি জেড লেস দ্যান ইকুয়াল টু ডি, হোয়ার ডি ইজ ইকুয়াল টু টিএস মাইনাস টিই বাই সিগমা। আমার সিগমা বেরিয়েছে 2.236, সো দ্যাট ইজ 30 মাইনাস 28, আমার আগে বেরিয়েছিল 28। সো আমার রেজাল্ট কত বেরোলো, জেড স্কোর কত এলো? সো দ্যাট ইজ আওয়ার 0.8945। আর যদি 0.8945 হয় তাহলে জাস্ট ফাই অফ 0.8945 ইউজ করব। আমরা টেবিলটা একবার দেখে নিই, 0.8945, 89 মানে 90 কাছাকাছি প্রায়, 0.89, এই 0.8 আর এই 0.9, সো দ্যাট ইজ 0.81327, so that is 0.81327 or 81.33%। এটা নিয়েও ঝামেলা নেই, এটা আমরা করেছি এইমাত্র। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ফর দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট ইজ 0.90। দেন আমরা কি করছি, এবার আমাদের 90টা দিয়ে দিয়েছে, এটা আমাদের প্রবাবিলিটি, সেম ফর্মুলা ইউজ করছি, অর্থাৎ এই যে 0.90 আমরা টেবিল থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব
কোথায় আমাদের নিয়ার অ্যাবাউট 0.90 আছে। যদি একটু চেক করি 0.90 সবচেয়ে কাছাকাছি হচ্ছে কোথায়, একটু তাকিয়ে দেখি, বাকি কোনোটার মধ্যে নয়, এইটার মধ্যে আমার সব থেকে কাছাকাছি হচ্ছে 0.90, 0.90147, বাকিগুলো সবই 90 থেকে একটু দূরে। বল। বলছি এটা কি স্যার, এই লিস্টটা আপনি মেল পাঠিয়েছিলেন? স্ট্যান্ডার্ড নর্মাল টেবিল। আচ্ছা আচ্ছা, এটা কি মুখস্থ হতে হবে স্যার? এটা যদি তুই মুখস্থ করতে পারিস আমি তোকে প্রচুর খাওয়াবো, তুই যা খেতে চাইবে খাওয়াবো। না না, দরকার নেই কিছু। পরীক্ষার সময় দিয়ে দেওয়া হয়, অসুবিধা নেই। 0.90147, 0.90147, তার মানে সেটা কোথায়, 1.29, 1.29। তার মানে আমার এই জেড ভ্যালু বা জেড স্কোর দিয়ে দেওয়া হয়েছে 1.29। টিএসটাকে আমাদের এবারে ফাইন্ড আউট করতে হবে। নাও টিই ইজ ইকাল টু অলরেডি 28, সিগমা ইজ ইকাল টু 2.236, সো 1.29। এই ফর্মুলা ইউজ করে আমার যে দিনটা আসছে নিয়ার অ্যাবাউট দ্যাট ইজ 30.88। সো দ্য প্রজেক্ট ম্যানেজার ক্যান কমপ্লিট দ্য প্রজেক্ট in 30.88 days when the probability of project completion is given by 0.90। সুমিত, একটু কি বোঝা গেল এবার ব্যাপারটা, ওই প্রবাবিলিটির জায়গাটা? হ্যাঁ স্যার। ঠিক আর আছে। বলছি স্যার 29 নিলেন কেন? 1.30 তেও তো 0.90 আসছিল। 1.30, 1.30 না, দেখ একটা জিনিস তাকিয়ে দেখ, 90147, 90320, কোনটা ছোট কোনটা কাছাকাছি? হ্যাঁ 147টা। এটা তো অ্যাকর্ডিং টু নিউমেরিক্যাল আমাদের যেটা সব থেকে কাছে নেওয়ার রুট হবে আমরা সেটা নেব। ঠিক আছে, এমনিতেও আমাদের প্রায় শেষের দিকেই ছিল। এখানে যেটা একটু আগে সুমিত কথাটা বলল যে আমাদের 1.29-এ আমরা কেন নিলাম, কেন 1.3টা নিলাম না। 1.3-তে আমাদের ভ্যালু আসছে 0.90320, আর 1.29-এ আসছে 0.90147। সো এই ভ্যালুটা আমাদের কাছে কিন্তু নিয়ারলি ইকুয়াল টু 0.90 অ্যাকর্ডিং টু সেই নিউমেরিক্যাল ক্যালকুলেশন। তাহলে সেই রেসপেক্টে আমরা 1.29 নিচ্ছি। আগের প্রবলেমটা আমার বোধহয় 1.46 নিলে ভালো হতো। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসটায় যাচ্ছি। এক্সপেক্টেড এবারে এই প্রজেক্টের জায়গাটায় প্রবলেম হবে না। আচ্ছা, পার সিপিএমে এদিকে তো এই পোর্শনটা বাদ দিয়ে বাকি পুরোটাই তো ওদিকে বিডিএমের ক্লাসে হয়ে গেছিল বোধহয়। প্রজেক্ট বাদ দিয়ে কি আর এই প্রবাবিলিটি বাদ দিয়ে কি আর কিছু আছে? আমরা তো একবার একটু ডিসকাশন করেও নিলাম এখানে। লাগবে কি কিছু সেরকম মনে হয় আর সুমিত বা দেবতনু? ঋতুপর্ণা কি ছিলিস? পরের দিন কি এতে ঢুকবো? দেখ আমাদের একটু যদি সিলেবাসটা চেক করি, আমাদের নিয়ার অ্যাবাউট প্রায় শেষের দিকে। এক মিনিট একটু ধর, এক মিনিট।
হ্যালো। যেটা কথা হচ্ছে যে যদি লাগে, আমাদের একটা জিনিস কখনো সেভাবে লাগে না, সেটা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন সিমুলেশনটা কখনো লাগে না। হুম। সিমুলেশনের কি ক্লাস করবি, নাকি আমরা ইনভেন্টরি কন্ট্রোলটা একবার করে নেব? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম। স্যার বলছি যে মানে প্রথমে তো সরকার থেকে নোটিশ দিল যে পরীক্ষা হবে না, তারপর মাকআউট থেকে যা দিল, আর মানে বললো যে কোভিড সিচুয়েশন কন্ট্রোলে এলে তারপর ওরা পরীক্ষা নিয়ে ভাববে। হ্যাঁ, তারপরে কালকে ফেসবুকে পোস্ট করেছে যে আমরা স্টুডেন্টের ফিজ নিয়ে একটুখানি আলোচনায় বসবো। তাহলে এই পোস্টটা করলো কেন? আমি কি ডাবল বিউটির কেউ রে? তুই আমাকে এরকম বকছিস কেন? আরে স্যার মানে ভাবলাম আপনি জানেন হয়তো, কিছু কানে এসছে ওই জন্য। আমরা কিচ্ছু জানি না। ডাব্লিউ বিউটি তোদের যে নোটিশ পাঠিয়েছে সেটা তো মোস্ট কনফিউজ নোটিশ। সেটাই, কিছুই তো বোঝা যাচ্ছে না। তোদেরকে বলে দিয়েছে তোমরা উঠে গেছো নেক্সট সেমিস্টারের সেশনে, নেক্সট সেমিস্টারে উঠে গেছো উইদাউট এক্সাম। যখন টাইম সব কিছু আন্ডার কন্ট্রোল হয়ে যাবে তখন তুমি এক্সাম দেবে, তখন যদি তোমার মনে হয় তাহলে তোমার নাম্বার তুমি নিজে পরীক্ষা দিয়ে একটা দেবে। তারপর বলেছে যে নতুন সেশন কবে শুরু হবে সেটা আমরা পরে ডিক্লেয়ার করব। তারপর বলেছে তোমরা তাহলে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করো, তোদেরটা নয়, থার্ড ইয়ার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। থার্ড ইয়ার ফর্ম ফিল আপ করো, টাকা দাও, ফর্ম ফিল আপ করো। তারপরে ওরা এখনো পর্যন্ত কালকে রাত্রিরে একটা নোটিশ দিয়েছে, তোরা ইউনিভার্সিটির সাইটে গেলেই দেখতে পাবি যে ওরা ডিসকাশন করছে ওরা ফিজ মকুব করবে কিনা। হ্যাঁ সেটাই। তাহলে যদি তোদেরকে মানে ধরলাম ফিফথ সেমিস্টারে তুলে দিল, তাহলে সেশন স্টার্ট না হলে কি করে তোরা ফোর্থ সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টারে গেলি? তোদের ইউনিভার্সিটির অ্যাকর্ডিং টু যে কোনো ইউনিভার্সিটির রুলস এআইসিটির আন্ডারে তোদের উইদাউট এনি গ্রেড কার্ড কখনো ইউনিভার্সিটি ওটাকে ব্রেকআপ করে দিতে পারে না উইদাউট গ্রেড কার্ড। তাহলে উইদাউট গ্রেড কার্ড তোরা কি করে চলে গেলি ফিফথ সেমিস্টারে? ওরা নিজেরাও জানে না যে ওরা নিজেরা কি বলছে, কারণ ওদের মধ্যে যে মিটিংগুলো হয় খুব সম্ভবত প্রচুর নেটওয়ার্ক কানেক্টিভিটির প্রবলেম। ঠিক আছে, একজন একটা কথা বলে যায়, একজন সেটা কি বলে কি ফোনে জানি না। এটা এমনিতেও সামনাসামনি অফলাইনে বসলেও করে, অনলাইনে বসলেও করে, যার ফলে আমাদের মেন প্রবলেম হচ্ছে তোরা এখনো ফোর্থ সেমিস্টারে, তোদের এখনো পরীক্ষা হবে, মানে যেটা আমাদের ভেবে রাখতে হচ্ছে তোদের পরীক্ষাটা হবে, এটা আমাদের যদ্দূর মনে হচ্ছে, ঠিক আছে। কারণ ওরা সহজে উইদাউট পরীক্ষা তোদের ছাড়বে বলে মনে হচ্ছে না। ফাইনাল ইয়ারকে ছেড়ে দিল, কারণ ফাইনাল ইয়ারের গল্পটা হচ্ছে পরীক্ষা কমপ্লিট হয়ে কবে রেজাল্ট বেরোবে, কার যার যার মানে পরীক্ষা আছে, চাকরি আছে, অন্য জায়গায় ভর্তির ব্যাপার আছে, সেটা তো সে নভেম্বর ডিসেম্বর হয়ে গেলে সব ক্যান্সেল হয়ে যাবে। এবার তোদেরটা মনে হয় পরীক্ষা হবে এখনো পর্যন্ত। হতে পারে যে তোদের নেক্সট সেশনে তুলে দিল, ফিফথ সেমিস্টারের মাঝে গিয়ে বললো তোমরা ফোর্থ সেমিস্টারের এক্সামটা দিয়ে দাও বাবা। এবার ওদের তো মাথায় নেই যে ছেলেপুলেগুলো ফাইনাল ইয়ারে উঠে কি করে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে, ওরা বলে দিতে পারে, ঠিক আছে। কিন্তু কি করব বল, মানে জানি না, মানে ভয় দেখাচ্ছি না, ওদের ব্যাপারটাই তো এরকমই একটা জায়গায় যেন দাঁড়াচ্ছে। হ্যাঁ নর্মালি কি হয়, তোদের এবার থার্ড ইয়ারে উঠে যাচ্ছিস, এবার আমরাও নর্মালি একটু চাপ কম দিয়ে দিই, ঠিক আছে, যতটুকু তোদের পরীক্ষার জন্য দরকার সেটুকু পর, বাকিটা চাকরির জন্য প্রিপারেশন বা বাকি যা কিছুর জন্য প্রিপারেশন। এবার ওরা কি করবে ভাই ওরাই জানে, আমরাও বিরক্ত কিছুটা, কিন্তু কি করব, ওরাই তো আমাদের পেটের ভাত দিচ্ছে। তো স্যার আরেকটা কথা যেটা বলছি যে মানে এইচওডি স্যারের সাথে কথা বলেছিলাম, উনি বললেন যে যদি ফিফথ সেমিস্টার সেশন স্টার্ট হয়ে যায় আর তখনও যদি এই সিচুয়েশন নর্মাল না হয়, তাহলে কলেজ সমস্ত কলেজের সাথে ইউনিভার্সিটিরা ডিসকাশনে বসবে যে সিলেবাসে যে কোর্সগুলো মানে সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট রিলেটেড যে অনলাইন কোর্স আছে তোদেরকে আমি এমনি একটু বলে দিতে পারি, জুলাই ছেড়ে দে, আগস্ট ছেড়ে দে, আগস্টেও তোরা কলেজ ঢোকার কোনো এক্সপেকটেশন রাখিস না। হ্যাঁ সে ঠিক আছে, ঠিক আছে, অতএব পুরো জিনিসটাই ধরে নে, জুলাইটা তো সবে শুরু হয়েছে, আগস্টও ধরে নে,
তার মানে কি, কোথায় গিয়ে পৌঁছচ্ছিস ভাব। এখন 2 মাস ধরেই রাখ, এখনো কোনো কলেজ খুলবে না, যেটুকুনি আমাদের কাছে আনঅফিসিয়াল খবর আছে। যতক্ষণ পর্যন্ত না জিরো কোভিড ঢুকবে ততক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্টকেও বাইরে বার করানো যাবে না। এটা সরকারের একটা নীতি, মানে এটা নিজেরা চিন্তা করেছে। মানে এটা সরকার বলতে পারিস, ইউনিভার্সিটি বলতে পারিস, যে কোনো মানে বোর্ড বলতে পারিস, স্কুলের বোর্ড, প্রাইমারি হোক, হোক, যে কোনো জায়গায়, ঠিক আছে। এবং ইউনিভার্সিটি তোদেরকে বার করবে না, এই মুহূর্তে কলেজে ঢোকাবে না, এবং সেটা আমরাও চাই না। যত পরিস্থিতি আসুক না কেন, যে সহজ ব্যাপার নয় এটা। একটা একটা কেস থাকলেও কিন্তু সেটা গন্ডগোল। সেটাই। আর স্টুডেন্ট স্ট্রেংথ তো সেটা একটা পুরো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ইস্যু হয়ে যাবে, মানে রাজনৈতিক ক্ষেত্রে কেন, মানে টোটাল ইন্টারন্যাশনাল ওয়েতেই একটা প্রচুর গন্ডগোলের কেস হয়ে যাবে। সেই জন্য এটাকে নিয়ে সহজে ওরা ভাববে না। তবে দেখ, আর যাই হোক, এই যে ফাইনাল ইয়ারটাকে নিয়ে তো ইউনিভার্সিটি ভেবেছে, হ্যাঁ, অতএব সেখান থেকে আর যাই হোক ওরা যা নাম্বারই পাক, অ্যাটলিস্ট যারা চাকরি বাকরির ক্ষেত্রে প্রবলেম হতো তারা তো যা হোক বেরিয়ে যাচ্ছে, ঝামেলাটা হচ্ছে না। অতএব নিশ্চয়ই তোদেরকে নিয়েও খুব একটা খারাপ কিছু ভাববে না, এক্সপেক্ট করা যেতে পারে। এই যে তোদেরকে আগের দিনই বলছিলাম যে এই সপ্তাহের মধ্যেই হয়তো আমরা কোনো খবর পাবো, দেখা যাক, তোরাও পেয়ে যাবি, একই তো ব্যাপার। আচ্ছা। যদি 5th সেমিস্টারে উঠে যাস তো ভালো, তাহলে ঝামেলা মিটেই গেল, তাহলে খাইয়ে দিবি। যদি ঠিক, আমি যেটা বলছিলাম পরে, যে 5th সেমিস্টারে ওঠার পর যদি আমাদের অনলাইন কোর্স করতে হয় টাকা ফাঁকা দিয়ে, কোর্সটা এডএক্সেল হয়, আর পুতুরি হয়ে যাবো। হ্যাঁ, কারণ আমি ফাইনালি কোর্সেরা এখনো ফ্রি আছে। তা তো ভালো, তাহলে সবচেয়ে মানে দাম ঝামেলা রইলো এডএক্সে, কারণ এডএক্সে টিল নাও এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 30 জুলাই 15 to 30 জুলাই অবধি কোর্সেরা ফ্রি থাকবে। তাহলে কি স্যার, যদি কোর্সেরার মধ্যে এখন যেগুলো ফ্রি আছে তার মধ্যে আমাদের 5th সেমিস্টারে আমরা যেগুলো নেব সেগুলো আমরা রেজিস্টার করে রাখবো? জানি না তো লিস্ট কোথায় দিয়েছে, তাহলে লিস্ট কোথায় দিয়েছে, লিস্ট যদি সকালে ঢোকে আমি বিকেলে তোদেরকে খবর দিয়ে দেবো, যে পরিস্থিতিতেই থাকি, কারণ সেটার জন্য আমি দেবো। ইডিএক্স 2,500 কোর্স ফ্রি করেছে। এটা না, আগে না, এটা গুগল থেকে সব জায়গায় ছড়ানো, আমি কমপ্লিটলি ভেরিফাই করেছি। তোরা কোর্সটা ফ্রি পাবি ইডিএক্স এ, কিন্তু সার্টিফিকেট পেতে গেলে টাকা দিতে হবে। হ্যাঁ, ওটাই তো, মানে এনপিটিএল এর মতো। তোদের ধরে রাখ এআইসিটির রেসপেক্টে 3rd ইয়ার, কিন্তু মনে হয় না কোর্সেরা বা ইডিএক্স এ থাকবে, থাকলে এনপিটিএল। হ্যাঁ, এনপিটিএলটা হলে ভালো হবে, সস্তা হবে। হ্যাঁ, কিন্তু এনপিটিএল যে কি জিনিস সেটা তুমি জানো না। হ্যাঁ, সেটা জানি, একটা তো মানে হ্যাঁ, একটা দিয়েছিস তো। এবার এনপিটিএল কে যদি রিয়ালি ইনকর্পোরেট করে দেয়, যেমন বিটেকে আছে বা অন্য ইউনিভার্সিটিতে আছে, তখন কিন্তু পরীক্ষার সঙ্গে আর একটা পরীক্ষা, সেটা এনপিটিএল, যেটা এবারে মেন ফাইনাল ইয়ারের প্রবলেমটা হয়েছে বাইরের ইউনিভার্সিটিগুলোতে। সেখানে মেন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের তো পরীক্ষা হলো না, তাহলে ওরা সার্টিফিকেটটা কোত্থেকে পাবে? ওদের পাস সার্টিফিকেট দরকার, তার জন্যেই ওদের জন্য বাধ্য হয়ে সবাইকে বেসড অন দ্য অ্যাসাইনমেন্ট সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে এনপিটিএল, ঠিক আছে। কিন্তু সেটা মানে ওদের জন্য বাধ্য হয়েছে, আজকে একটা গ্রুপকে দেবে একটা গ্রুপকে দেবো না, এটা করতে পারে না, সেটার জন্যই আজকে বাধ্য হয়েছে যে ওটা। আর ওটা একদম পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট, ওদের সঙ্গে কারাও আমরা কেউই কন্ট্যাক্ট করে উঠতে পারছি না। যাই হোক, আপাতত লোকাল চ্যাপ্টারে ঢুকে গেছি আমরা, কিন্তু তোদের নয়, টেকনো কলেজ হুগলি নয়, টেকনো ইন্ডিয়া হুগলি ক্যাম্পাস ঢুকেছে। এবার জানি না তোদেরটা ইনকর্পোরেট করবে কিনা অ্যাজ এ ফাইনাল ইয়ার, হতে পারে তোদেরটা নাও করতে পারে, হঠাৎ করে মনে হয় তোদেরটা নাও করতে পারে, করলে এখন যারা ফার্স্ট ইয়ার আছে তাদেরটা হয়তো শুরু হতে পারে। কিন্তু সেটা আমার মানে ধারণা, আমি বলছি না যে হবে না, কারণ এটা আমি বহুদিন ধরেই কলেজে শুভেন্দু স্যারকে বলে আসছিলাম, তপন স্যারকেও বলেছিলাম যে এমসিএ কেও কিছু এনরোল করে রাখার দরকার, কারণ এমসিএ অবশ্যই ঢুকবে, কারণ একমাত্র এমসিএ আইসিটির আন্ডারে, ওগুলো তো ইউজিসি। তোদেরটা ঢুকবে, এমসিএ তে ঢুকবে, এটা ড্যাম শিওর, কিন্তু তোদের বেলাতেই ঢুকবে কিনা, ঢুকলে তোদের লাভ খারাপ, কারণ এনপিটিএল যদি ঢোকে
এনপিটিএল এ কিন্তু পরীক্ষা দিয়ে এ করে তা করে মানে মাথা খারাপ করতে হয়। হ্যাঁ, ওর অ্যাসাইনমেন্ট গুলো যথেষ্ট টাফ, অ্যাসাইনমেন্ট গুলো। টাফ হোক যাই হোক, মধ্য কথা এনপিটিএল এর জন্য সবসময় ওখানে এনগেজ থাকতে হয়, মধ্য কথা এটাই, হ্যাঁ হ্যাঁ এনগেজ থাকতে হবে আমাকে ওখানে। এবং অ্যাসাইনমেন্ট গুলো করতে গেলে ভাবতে হবে, এ করতে হবে, সেটা তো আলাদা জিনিস, যে মাথা খারাপ, মাথা লাগছে, কাজে লাগছে, কিন্তু ওখানে পুরোপুরি ইনভলভ হয়ে থাকতে হয় এনপিটিএল হ্যাঁ, করতে হ্যাঁ। গেলে। এটা ডাব্লিউবিউটির পরীক্ষাও নয়, তুই এক ফোঁটা অপারেশন রিসার্চ না পড়ে গিয়েও পরীক্ষায় পাশ করে যেতে পারিস, আমি জানি। কিন্তু যখন তুই এনপিটিএল এর একটা নর্মাল সি এর প্রোগ্রামের পরীক্ষা দিতে যাবি, একটা পাইথনের পরীক্ষা দিতে যাবি, তুই গিয়ে জানিস পাগল হয়ে যাবি। যা যা অ্যাসাইনমেন্ট গুলো ছিল আমি করতে গিয়েও আমি দেখছিলাম বেশ কিছু আটকে যাচ্ছিল। আমি ভেবেছিলাম বোধহয় একদম বেসিক ছিল, বেসিকের গুলোই, তারপরে তো এবারে ডেটা স্ট্রাকচার ফ্রাকচার অনেক কিছু ঢুকেছে। হ্যাঁ, শেষ দিকে তো ব্যাকট্র্যাক, ডাইনামিক প্রোগ্রামিং সব আছে। সব আছে, ওগুলো থাকবেই, কারণ ওগুলো একটা পার্ট। আবার ওগুলো থেকে কোয়েশ্চেন হ্যাঁ, হয়তো ওই কি বলছিলি বল অর্পণ? হ্যাঁ সেটাই বললাম, ওগুলো থেকে কোয়েশ্চেনও আসে আবার, মানে যদি কেউ ওগুলো মিশো মানে বাদও দিয়ে করতে যায় তাহলেও সেটা হবে না। না হ্যাঁ, হবে সেটাই না। আমারও কোশ্চেন ছিল, মানে ওই একটা ওয়ার্ড দিয়ে বলছে লেক্সোগ্রাফিক অর্ডারে এর পরের ওয়ার্ডটা কি হবে। হুম। হ্যাঁ ওইটা তো অ্যাসাইনমেন্টেও থাকে। হ্যাঁ হ্যাঁ এবং বিসিও তো এবারে বেশ কিছু এনপিটিএল এর কোর্স ঢোকানো হয়েছে, যেগুলো শেষের দিকে গিয়ে ডাইনামিক প্রোগ্রামিং থেকে শুরু করে অনেক কিছু আছে অ্যালগোরিদমের। এবং কি করা যাবে সেটা তো মানে একটা জিনিস নো ডাউট এটা ঠিক যে এনপিটিএল এর কোর্স যথেষ্ট আপগ্রেডেড, খুব সুন্দর, হ্যাঁ, সত্যি। খুব হ্যাঁ, ভালো। সত্যি। মানে যদি কেউ রিয়েলি করে তার পড়াশোনা হবে, অনেকটাই জায়গাটা হবে প্র্যাকটিস, এটা ঠিক। মানে এটা নিয়ে স্যার ওই মানে আমি তো শুধু একটাই কোর্স মানে টাকা দিয়ে করেছি, বাকি দু তিনটে এমনি করেছি। ওই টাকা মানে দিয়ে করেছি সার্টিফিকেট Python-এ। সার্টিফিকেট নিসনি আর কি। হ্যাঁ, সার্টিফিকেট একটাই নিয়েছি। না, সার্টিফিকেট পারলে নিতে পারিস, আমি প্রত্যেককেই বলছি, এমসি এর রেসপেক্টেও বলছি, এনপিটিএল এর সার্টিফিকেটের কিন্তু অনেক দাম। হ্যাঁ সেটাই, মানে আমি ইনফোসিসে আমি দুখানা সার্টিফিকেট করে কোর্সেরা, যেখানে জয়েন করেছিলাম পরীক্ষা দিইনি। হ্যাঁ না, পরীক্ষাটা পারলে দিয়ে দিস, ঠিক আছে, যদি কখনো পারিস এরপরে। পরীক্ষার জন্য বা ফ্যাক্টর নয়, ব্যাপারটা হচ্ছে যে কোর্সেরাতে যদি বসিস আধ ঘন্টা এক একটা কোর্স কমপ্লিট করতে পারবি, মানে ভাটের জিনিস কোর্সেরা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এনপিটিএল যথেষ্ট ভালো। কোর্সেরার কিছু কোর্স আছে যেগুলো সত্যি ভালো, গুগলের কিছু কোর্স আছে যেগুলো এবার আমরা বিবিএ কে পাঠিয়েছি, সেগুলো খুবই ভালো, কিন্তু বাই ডিফল্ট বাকিগুলো সব ঠিক আছে, ছেড়ে দে, ঠিক আছে। আপাতত দেখা যাক, এটা বল আমাকে যে ইনভেন্টরি কন্ট্রোল কি ঢুকবো, ঢুকে নি, কমপ্লিট করে দিই ইনভেন্টরি কন্ট্রোল, তাহলে একদম ঝামেলাটা মিটে যাবে। স্যার কতটা আছে? ও ইনভেন্টরি কন্ট্রোল ধর 2টো ক্লাস মতো লাগবে, হোক। আমাদের তো নেক্সট সানডে অবধি টাইমটা দেখছিও আমরা, তারপর তো ভাবা যাবে, একটা বুধবার একটা রবিবার ধর। মানে আজকে আপনি শুরু করবেন ইনভেন্টরি কন্ট্রোলটা? না না, আজকে শুরু করছি না, আমার কাছে নেই, রেডি নেই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে পড়িয়ে দিন, সে পড়াতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটাই তো বলছি, কারণ বুধবার দিন নেক্সট ধর ওয়েডনেসডে আর নেক্সট সানডে, এর মধ্যে যদি আমাদের কোনো খবর আসে তো ভালো, না হলেও আমরা ইনভেন্টরি কন্ট্রোলটা ওটা কমপ্লিট করে ফেলি। হুম। আচ্ছা, এখানে আর একটা ছোট্ট কোশ্চেন করছি, সেটা হচ্ছে সিমুলেশন। কেউ কি এখানে আয়ুষ ছিল? আয়ুষ, হ্যাঁ আছে আয়ুষ। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করছি, মানে এমনি দেখ, আমি একটু আয়ুষকে একটা কথা জিজ্ঞেস করি। আয়ুষ, হোয়াট ইজ সিমুলেশন? কারণ তোর তো গেমিং এর দিকে পছন্দ বেশি, গেম ডেভেলপমেন্টেও বেশি ইচ্ছা, সিমুলেশন জানিস? স্যার বলতে গেলে কি বলবো, একটা প্ল্যাটফর্মে যদি যেটা মানে কি বলবো, একটা প্ল্যাটফর্মে রান করানোর জন্য যদি না সফটওয়্যার থাকে তো মানে কি বলবো, না, একটা অরিজিনাল রিয়েল ওয়ার্ল্ড মডেলকে, হ্যাঁ ওটাই ভাবছিলাম, রিয়েল ওয়ার্ল্ড মডেলটাকে পুরো কম্পিউটারের মধ্যে নামিয়ে আনা। শুধু কম্পিউটার নয়, এটা কিন্তু ফিজিক্যালিও হতে পারে, ডিজিটালিও হতে পারে। কারণ অনেক সময় সিভিলে যেটা হয়, সিভিলে দেখবি যে ছোট ছোট যে মডেলগুলো তৈরি হয় আর্কিটেকচারের, সেটাও কিন্তু ওয়ান টাইপ অফ সিমুলেশন।
হুম ঠিক আছে, বাহুবলীর যুদ্ধ তৈরি শুরুর আগে বাহুবলীতে যেভাবে সৈন্যগুলোকে সাজানো হয়েছিল সেগুলোও সিমুলেশন। হ্যাঁ ঠিক আছে, অরিজিনালি তোদের সিমুলেশনে কিছুই নেই, সিমুলেশনে জাস্ট ডেফিনেশনগুলো ছাড়া তোদের ওয়ারে কিন্তু কিছু নেই। সেই জন্য আমি আপাতত সিমুলেশনে যাচ্ছি না। যদি আমাদের দরকার পড়ে আমরা পার্ট এটার পরে একবার সিমুলেশনের একটু একটু পার্ট দেখে নেবো, ছোটোখাটো দু একটা প্রোগ্রামের উপরে যদি সম্ভব হয়। ঠিক আছে, আদারওয়াইজ ইনভেন্টরি কন্ট্রোলটা নেক্সট ডে যাচ্ছে। আচ্ছা হুম, বল। আর স্যার বলছি আমার মাইক থেকে কি নয়েজ আসছে? না, একদম না, তোর তো বোয়ার মাইক, আচ্ছা ঠিক আছে। তাই তো? হ্যাঁ তোর তো বোয়া মাইকটা, বোয়া M1, বুঝলাম। বোয়া M1 না তোর মাইকটা? না না আমার ফোন থেকে হেডফোন কিনলাম কালকে। ও, মানে আপাতত কোনো নয়েজ নেই, আগের দিনও আসছিল। হ্যাঁ কারণ আগের দিন অব্দি আমি ওই ফোনটাকে অ্যাজ এ মাইক ইউজ করছিলাম, তো হ্যাঁ। সমস্ত আওয়াজ হচ্ছিল। কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে তোর এটাতে কন্ডেনসার লাগানো আছে। হ্যাঁ 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 ঠিক আছে, চ, ওকে, টাটা।